সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ উপকূল জুড়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপে গড়ে ওঠা এই বন তার অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, বিচিত্র প্রাণী বৈচিত্র্য ও রহস্যময় পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবন বন্য প্রাণীর জন্য বিশ্ববিখ্যাত। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সাঁতারে দক্ষ বাঘ এখানেই পাওয়া যায়। ভারতের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা প্রায় 100-র মতো। এছাড়া এখানে পাওয়া যায় চিতল হরিণ, মেছো বাঘ, লোনা জলের কুমির এবং গাঙ্গেয় ডলফিন। এছাড়া আছে বন্য শুয়োর, বনরুই, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি যেমন বক, মাছরাঙা, ঈগল, পানকৌড়ি, ময়ূর ইত্যাদি। সুন্দরী গাছ নামে এক ধরনের ম্যানগ্রোভের প্রচুর উপস্থিতির কারণে এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। এছাড়াও এর অপরূপ সৌন্দর্যও নামের পিছনে একটি বড় কারণ। অসীম নদী, খাঁড়ির জাল, নোনা বাতাসের গন্ধ আর ম্যানগ্রোভ বনের নিস্তব্ধ রহস্য, এটাই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। আর আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই সুন্দরবনের গভীরে, বাঘ, ডলফিন, কুমির আর অফুরন্ত প্রকৃতির খোঁজে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা শিয়ালদা রেল স্টেশন থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ক্যানিং পৌঁছেছিলাম প্রায় সকাল 9টায়। আমরা 2 রাত্রি 3 দিনের সুন্দর ভ্রমণ ট্যুর করেছিলাম আমাদের বহুদিনের পরিচিত কল্পতরু ট্রাভেলার্সের সঙ্গে। 3 দিনের এই ট্যুরের জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল জনপ্রতি 3000 টাকা। এর মধ্যেই খাওয়া, 2 রাত্রি এসি হোটেলে থাকা, লঞ্চে ঘোরা সব কিছুই ইনক্লুডেড। আমরা ক্যানিং স্টেশনে পৌঁছানো মাত্রই কল্পতরু ট্রাভেলার্সের লোকজন আমাদেরকে রিসিভ করে নিল। ক্যানিংয়ে আমাদেরকে রিসিভ করার পরেই সঙ্গে সঙ্গে একটি অটোতে তুলে দেয়। ক্যানিং থেকে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট অটোতে জার্নি করে চলে আসি সোনাখালি ঘাটে। আমাদের জন্য নির্ধারিত লঞ্চে উঠে পড়তেই আমাদের দেয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। কয়েক মিনিট পরই দেওয়া হলো সকালের জলখাবার, পুরি, আলুর দম, মিষ্টি এবং চা।
আমাদের লঞ্চ সোনাখালি থেকে ফোগলা নদী, গুমতি নদী, করতল নদী, নিতাই নদী হয়ে আমরা পৌঁছালাম গোসাবার ঘাটে। সেখান থেকে কয়েক মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন বাংলোতে। আমরা চলে এলাম হ্যামিল্টন বাংলোতে। সামনেই কাঠের তৈরি উঁচু এই বাংলোটি দেখতেও বেশ সুন্দর। এই হচ্ছে সেই হ্যামিল্টন বাংলো। চারিদিকে নারকেল গাছ, সাগরের হাওয়া আর মাটির গন্ধ সব মিলিয়ে বাংলোটিকে এখনও এক রহস্যময় অনুমতি দেয়। ইংরেজ অফিসাররা বিভিন্ন অফিসাররা এখানে এসে বিশ্রাম নিতেন এবং এখানে বাড়িটা দেখুন টোটালি কাঠ দিয়ে তৈরি এবং অনেকটা উঁচু, তার কারণ অনেকটাই জল উঠে যায়। প্রায় 6-7 ফুট উঁচুতে তৈরি, কাঠের, একদম কাঠের তৈরি, পুরো সম্পূর্ণ কাঠের এই বাংলোটা তৈরি। গঙ্গাসাগরের শান্ত পরিবেশে কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নিঃশব্দ ইতিহাস, হ্যামিল্টন বাংলো। ব্রিটিশ আমলের এই বাংলো তৈরি করেছিলেন স্যার ড্যানিয়েল ম্যাককিনন হ্যামিল্টন, যিনি একসময় সাগর দ্বীপের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হ্যামিল্টন শুধু জমিদার ছিলেন না, ছিলেন সমাজসেবকও। হ্যামিল্টন বাংলো দেখার পর 5 মিনিট গোসা বা মার্কেট দিয়ে হেঁটে পৌঁছে গেলাম বেকন বাংলোতে। চলে এলাম আমরা বেকন বাংলো বা রবীন্দ্রনাথ বাংলো। সামনে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, সেই প্রচন্ড বৃষ্টির জন্য ছাতা মাথায় দিয়ে দেখতে হচ্ছে। চলুন ভেতরে যাই, যে দেখি। নোনা জলের নদী, ম্যানগ্রোভের সবুজ দেওয়াল আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক বাংলো, যেখানে একসময় সময় কাটিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা সেইখানেই চলে এসেছি, রবীন্দ্রনাথ বাংলো গোসাবাতে। গোসাবার এই ঐতিহাসিক বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1932 সালে। নিজে এসেছিলেন সুন্দরবন সফরে। চলুন তার পদচিহ্ন ধরে আমরা এই বাংলোটাকে ঘুরে দেখি। বাংলো অর্থাৎ রবীন্দ্রনাথ বাংলোর ভেতরে ঢুকে গেলাম। প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেই জন্য ভেতরে ছাতা মাথা দিয়ে ঢুকতে হয়েছে। এবং আপনারা কোথা থেকে এসেছেন? চাকদা থেকে এসেছেন, ধন্যবাদ। এই বাংলোটি তৈরি করেছিলেন স্যার ড্যানিয়েল ম্যাককিনন হ্যামিল্টন, একজন স্কটিশ সমাজ সংস্কারক। 1932 সালে তিনি কবিগুরুকে সুন্দরবন সফরে আমন্ত্রণ জানায়। সেই সফরেই রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে কয়েকদিন অবস্থান করেছিলেন। হ্যামিল্টন ছিলেন একজন সমাজসেবক, যিনি গোসাবাকে একটি কোঅপারেটিভ গ্রাম বানানোর চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ তার কাজকে খুবই প্রশংসা করতেন। এই সফরের সময়ই দুজনের মধ্যে গভীর আলোচনা হয়েছিল সুন্দরবন উন্নয়ন নিয়ে। এই বেকন বাংলো অর্থাৎ রবীন্দ্রনাথ বাংলোটি খুব সুন্দর, কাঠের দ্বারা নির্মিত, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন। স্থানীয় প্রবীণ মানুষের মুখে আজও শোনা যায় তাদের বাবা দাদার মুখে কবিগুরুর সফরের গল্প। কেউ বলতেন তার আগমন গোটা গ্রামকে উচ্ছ্বাসিত করেছিলেন। সুন্দরবনের প্রকৃতি দেখে কবিগুরু মুগ্ধ হয়ে গেছিলেন। তার লেখায়ও পাওয়া যায় এই অঞ্চলের মানুষের সংগ্রাম, নদীর রূপ আর প্রকৃতির শক্তির কথা। এই বাংলো শুধু একটি দালান নয়, এটি এক ইতিহাস, যেখানে মিশে আছে মানুষের সংগ্রাম, সমাজ সংস্কার আর কবিগুরুর পদচিহ্ন।
গোসাবা দেখার পর আবার লঞ্চে চেপে দুয়ানি নদী, পিচখালি নদী, গোমরা নদী হয়ে আমরা বিকাল 5টার সময় পৌঁছে গেলাম পাখির রাজ্য পাখিরালয়ে। দিনের ট্যুর কমপ্লিট। আমরা পাখিরালয়ের ফেরিঘাটে চলে এলাম। এরপর যাব হোটেলে। হোটেলে যেয়ে দেখি একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঝুমুর নাচ দেখবো। রুমের মধ্যে প্রবেশ করে গেলাম। আমাদের রুম নম্বর হচ্ছে 111। হোটেলের নাম হচ্ছে কাহিনী। কাহিনী হোটেলের 111 নম্বর, অর্থাৎ 2তলা রুমে। আমরা রুমটাকে একটু দেখাচ্ছি। এসি রুম, এখন আপাতত ফ্যান চালিয়েছি। এসি রিমোটটাকে আনতে গেছে। সুন্দর ডেকোরেশন করা আছে, একটা ওয়ার্ডরোব আছে। এই রুমটা কেমন হয়েছে? Hello. ভালো হয়েছে। You can me? গুড নাইট। লাউড দিয়েছে। ওকে ওকে। চলুন বাথরুমটা একটু দেখা যায়। বেসিন আছে, রিমোট, গিজার, সব ঠিকঠাক।